শুরু করছি বাংলা বলছে। এই দোল এবং হোলির যে রঙিন উৎসব, তাকে ছাপিয়েও এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রশ্নটা ভীষণ রকমভাবে গোটা রাজ্য জুড়ে চর্চিত হচ্ছে, যে এই ৬০ লক্ষ নাম যেটা বিচারাধীন, তাদের ভবিষ্যৎ কি? প্রশ্ন উঠছে যে সত্যি কি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই ৬০ লক্ষ নাম বিবেচনা করা সম্ভব এবং একটা নির্ভুল নিখুঁত তালিকা প্রকাশ সম্ভব? প্রশ্ন উঠছে সঠিক সময়ে নির্বাচন কি সম্ভব? এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিজেপির তরফ থেকে রয়েছেন প্রীতম দত্ত, সিপিআইএম এর পক্ষ থেকে কৌস্তব চ্যাটার্জি, কংগ্রেসের পক্ষ থেকে শুভাশিস ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রদীপ্ত মুখার্জি। আমি আলোচনায় যাওয়ার আগে চোখ রাখবো প্রতিবেদনে। বাংলা জুড়ে এখন একটাই প্রশ্ন, স্বচ্ছ ও ন্যায্য ভোটার তালিকার দাবিতে সরব সব রাজনৈতিক দলই, কিন্তু এত দ্রুত তা কি করা সম্ভব? বাস্তব বলছে ভিন্ন কথা। 10ই মার্চ সুপ্রিম কোর্ট এ নিয়ে কি রায় দেয় সেদিকে লক্ষ্য অনেকের। তবে সব মিলিয়ে চিন্তায় বাংলার বিচারাধীন ভোটাররা। শুক্রবারই এসআইআর নিয়ে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বৃহস্পতিবার বড়মা বীণাপানি দেবীর তিরোধান দিবসে এক্স স্যান্ডেলে শ্রদ্ধা জানান তিনি। সেখানেই লেখেন, কেন্দ্রের বিজেপি সরকারের চক্রান্তে আজ এক অস্থির ও বিভ্রান্তিকর পরিস্থিতিতে মতুয়া ভাই বোনেদের ঠেলে দেওয়া হয়েছে। নাগরিকত্ব দেওয়ার নামে রাজনীতির খেলা চলছে। এর মধ্যেই মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ পড়েছে, অনেকের নাম বিচারাধীন। কমিশনের কর্মকাণ্ডে মতুয়ারাও আতঙ্কে। চূড়ান্ত তালিকার পর নাম বাদ দেখে এদিনও অনেকেই বারাসতের দপ্তরে লাইন দিয়েছেন, কিন্তু কি করলে সমস্যার সমাধান হবে তা বুঝতে পারছেন না কেউই। এসআইআর নিয়ে এবার তাই সিইও দপ্তরের সামনে ধর্নায় বসেছে বামেরা। তাদের দাবি, আগে ভোটার তালিকা প্রকাশ করতে হবে, তারপরেই ভোট হবে। এ নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে বৈঠকে বসেন বিমান বসু, মোহাম্মদ সেলিমরা। বামেদের দাবি, ভোটার তালিকার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিধানসভা নির্বাচন স্থগিত রাখা হোক। ৬০ লক্ষ ভোটারকে বেকায়দায় ফেলে দেওয়া হয়েছে, হয়রানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। হোয়াট ইজ দ্য ওয়ে আউট? হাউ দেয়ার ভোটিং রাইটস ইজ গোয়িং টু বি কার্টেইল? তাদের ইস্যুটা সর্ট আউট না করে ভোট তো হতে পারে না। আগে সমাধান, পরে নির্বাচন। আগে ভোটারদের স্বস্তি, তারপরে নেতাদের চেয়ার দখল। একটা নির্বাচিত সরকারকে রাষ্ট্রপতি শাসন দেওয়ার আমি পরিপন্থী, কিন্তু নির্দিষ্ট সময়ের পরে রাষ্ট্রপতি শাসন হবে না সুপ্রিম কোর্ট 6 মাস এক্সটেন্ড করবে, সেটা আমি আপনি কেউ বলতে পারি না। প্রভিশন আছে, সরকারকে এক্সটেন্ড করা যায়। কংগ্রেস নেতা অধীর চৌধুরীর দাবি, যতদিন না বৈধ ভোটারের নাম ভোটার তালিকা অন্তর্ভুক্ত হচ্ছে ততদিন নির্বাচন যেন ঘোষণা না করা হয়। এ নিয়ে সুপ্রিম কোর্টেও যাচ্ছেন তারা। যতক্ষণ পর্যন্ত না এই তালিকায় বৈধ ভোটারদের ভোট দেওয়া নিশ্চিত হচ্ছে, ততদিন পর্যন্ত যেন ভোট না হয়, নির্বাচন না হয়, এটা আমার দাবি। বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি এই দাবি নিয়ে সুপ্রিম কোর্ট যান। আমি নিজে এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করেছি। বিজেপিরও দাবি, 7 নম্বর ফর্মে শুনানি শেষ না করে ভোট করা যাবে না। আমাদের যে ফর্ম 7 গুলো বেআইনিভাবে পুলিশ বাজেয়াপ্ত করেছে, তৃণমূল কংগ্রেস আগুন লাগিয়েছে, কর্মীদের মারধর করেছে, ফর্ম 7 যারা জমা দিতে পারেননি। আর আমাদের জেনুইন ভোটারকে বিজেপির নাম ব্যবহার করে যেভাবে তৃণমূল কংগ্রেস ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে, সেই শুনানিগুলো সম্পূর্ণ না করে পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে। বিজেপির পর বামেরাও একসুরে বিধানসভা নির্বাচন স্থগিতের দাবি জানানোয় রাজনৈতিক তরজা তুঙ্গে উঠতে চলেছে। কিছুদিন আগেই বিজেপিকে এ নিয়ে নিশানা করেন অভিষেক। বলেন, সাহস থাকলে রাষ্ট্রপতি শাসন জারি করে দেখাক বিজেপি। It is my open challenge to the BJP. If you have the guts and gall, impose president's rule. And I'll see you in the court of the people. মুখ্যমন্ত্রীর ধর্নাকেও কটাক্ষ করেছেন অধীর চৌধুরী। অন্যদিকে কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসার আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সির নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করেন কমিশনের শীর্ষ আধিকারিকরা। কলকাতা টিভি। আমি প্রথমে আসি প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, এখনো পর্যন্ত যা পরিস্থিতি এবং ৬০ লক্ষ নাম অ্যাডজুডিকেশনে, সেখানে দাঁড়িয়ে আমরা আজকে দেখতে পেলাম যে ঘটনাচক্রে বাকি যে সমস্ত রাজনৈতিক দল সবাই সংশয় প্রকাশ করছেন যে এই সময়ে সীমার মধ্যে নির্ভুলভাবে
ভোটার তালিকা সেটা সুনিশ্চিত হয়ে প্রপার টাইমে ভোট হওয়া সম্ভব কিনা। এবং আমরা দেখলাম যে বিমান বসু থেকে শুরু করে অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে সবারই যেটা বক্তব্য যে ভোট হওয়ার আগে ভোটার তালিকা একদম নির্ভুল নিখুঁত ভোটার তালিকা সুনিশ্চিত হোক, এই অ্যাডজুডিকেশনের গোটা বিষয়টা সেটা সর্ট আউট করা হোক। তাহলে তো ভোট পিছনের দিকেই যাচ্ছে। দেখো, ভোট পিছনের দিকে যাচ্ছে এটা একটা সাংবিধানিক সংকট কিনা সেটা মাথায় রাখতে হবে। কেন সাংবিধানিক সংকট বলছি, যে আমরা প্রথম থেকেই একটা জায়গা চর্চা করছিলাম যে সংবিধানকে পরিবর্তন করার পথে হাঁটছে কিনা বিজেপি, সেটা নিয়ে একটা প্রচণ্ড সন্দেহ দানা বাঁধছে। কারণ ওরা এক দেশ, এক ভোট, এক রেশন কার্ড সব একরকম করতে চাইছিল। এই একরকম করতে গিয়ে পশ্চিমবঙ্গের জন্য আলাদা এসআইআর এর প্রক্রিয়া, বিহারের জন্য আলাদা এসআইআর এর প্রক্রিয়া, অন্য রাজ্যের জন্য আলাদা এসআইআর এর প্রক্রিয়া, এই ডিভিয়েশনগুলো বারবার করতে লাগলো। এই ডিভিয়েশন থেকে যেতে যেতে আমরা যেটা প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে দাবি করলাম যে 2024 সালের ভোটার তালিকা যদি ফল্টি হয় তাহলে সরকারটাও ফল্টি, আগের সরকারও ফল্টি। স্বাভাবিকভাবেই এখন সরকারকে দায়বদ্ধতা নিতে হবে, নিয়ে সবাইকে রেজিগনেশন করতে হবে, করে ভাই তুমি ভালো করে এসআইআর করো, করে তুমি নতুন করে আবার সরকারে এসো। সেটা ওরা গেল না। এখন ওদের যেটা চিন্তা চেতনা সেটা হচ্ছে যে ভাই আমার ভোটের আমরা সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে পারবো না। সাংবিধানিক সংকট কেন বলছি, 324 নম্বর ধারা অনুযায়ী মানে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নিরপেক্ষ ভোটার তালিকা তৈরি করা এবং একটা নিরপেক্ষ ভোট ব্যবস্থা তৈরি করা, ভোটে ব্যবস্থা করে নিয়ে যাওয়া। সেখানে 324 নম্বর ধারা অনুযায়ী ওরা ফেল করলেন বলেন সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হলো, এবং সুপ্রিম কোর্ট একটা ওয়ান কাইন্ড অফ জুডিশিয়াল অ্যাক্টিভিজম করলো বলা যেতে পারে, জুডিশিয়াল রিভিউ করলো বলা যেতে পারে, যেখানে নিজে দায়িত্ব নিল যে ভাই আমি করে দিচ্ছি, তোমরা যখন ব্যর্থ হচ্ছ আমি তোমাদের এই ব্যবস্থাপনা করে দিচ্ছি। এইখান থেকেই তো আমাদের ডিবেটটা আসছে। তাহলে কোথাও কি সেই ইন্টেনশনটা করছে যেটা কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল বিজেপি বাদ দিয়ে বলে আসছে প্রথম দিন থেকে, যে এই কম সময়সীমার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে বৈচিত্র্যপূর্ণ একটা জায়গায় কোনোভাবে এসআইআর করা সম্ভবপর নয়। কৌস্তবের কাছে ঠিক এই প্রসঙ্গেই আসবো যে কৌস্তব, আমরা দেখতে পাচ্ছি যে বামেরা তারা ধর্ণাও দিচ্ছেন, কালকেও তারা ধর্ণা দিয়েছেন, আজকেও তারা ইলেকশন কমিশনের অফিসে, মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে গেছেন। আমার এখানে প্রশ্ন যে যেটা তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে বিজেপি ভোট পিছোতে চায়, বিজেপি চায় প্রেসিডেন্টস রুল লাগু করে প্রেসিডেন্টস রুলের আওতায় ভোট করতে, এটা তৃণমূল অভিযোগ করছে। তোমরা যে দাবিটা এখন করছো সেটাও কি কোনো না কোনোভাবে বিজেপির, যদি এটা সত্যি সত্যি, আমি আবারও বলছি এটা তৃণমূল কংগ্রেসের অভিযোগ, যদি এটা সত্যি সত্যি বিজেপির গেম প্ল্যান হয়ে থাকে, বিজেপির অভিসন্ধি হয়ে থাকে, কোথাও কি সেটাকেই কমপ্লিমেন্ট করছে না? আমি বলবো সেটা হচ্ছে যে আমরা কোনো রকমভাবেই যেভাবেই ভোট হোক না কেন, যেভাবেই ভোটে জিতুক না কেন, আমরা প্রেসিডেন্ট রুলের বিরুদ্ধে, কোনোভাবেই এটা করা উচিত না। এক 2 নম্বর কথা আমি বলি, 2002 কিন্তু মের প্রথম সপ্তাহের মধ্যে যদি নির্বাচন সম্পন্ন হয়ে নতুন সরকার গঠিত না হয় তাহলে সেই দিকেই যাবে পরিস্থিতি। হ্যাঁ, সেটা তো যদির কথা নদীতে আমি বলতে পারবো না এখন। না এটা তো মানে এটাই প্রসিডিওর। না, এটা দিয়ে যদি বিজেপি ভাবে যে বিজেপির লাভ হবে, এটা তো খানিকটা তৃণমূল কংগ্রেসকে এসআইআর করে সুবিধা করে দিয়েছে, এখন এটা করেও সুবিধা করে দেবে। কারণ এসআরইআর করেই, মৌপিয়াদি তুমিও জানো, এসআরইআর করেই 8 কোটি টাকা গত বছর খরচা হয়েছে। সামারি রিভিশন অফ ইলেকটোরাল রোল প্রতি বছর যেটা হয়, তাতে লেফট, ডেড, নোটরেস ভোটারের নাম বাদ দেওয়া যেত, বাদ দেওয়া যায়নি, এসআইআর হয়েছে। এখন ঠিক আছে, বুঝলাম এসআইআর হলো, আপত্তি করলাম আমরা, তারপরও খুব কম সময় দ্রুততার সাথে করতে গিয়ে মানে কম, মানে কি হয়েছে এটা বলুন তো? 2002 সালের তালিকার সাথে যাদের ম্যাপিং হয়ে গেছে তাদের বৈধ ঘোষণা করতে পারছে না কেন? বিচারাধীন রাখছেন কেন? 1, 2, যারা বিচারাধীন কারণ সহ তাদের তালিকা প্রকাশ করতে হবে, কেন করতে পারছেন না? কি কারণ? কেন বিচারাধীন? মানুষ জানতে পারবে না? এটা হয় নাকি কোনোদিন? আন্ডার অ্যাডজুডিকেশন দাগিয়ে ভোটার তালিকায় বিচারাধীন রেখে বা সন্দেহজনক রেখে নির্বাচন করা যাবে না। কোয়েশ্চেনটা হচ্ছে, এটা কিন্তু ডিম আগে না মুরগি আগের কোয়েশ্চেন নয়, আমরা যারা জুলজির ছাত্র জানি, কিন্তু এটা কোয়েশ্চেন হচ্ছে যে ভোট আগে নয়, আগে বিশুদ্ধ ভোটার লিস্ট আগে। আমরা তো বেশি কথা বলিনি, আমরা বলেছিলাম তৃণমূল এসআইআর এর বিরোধিতা করেছিল কারণ তৃণমূল মৃত ভোটার, ভুয়ো ভোটার নাম রেখে দিতে চায়। আমরা এসআইআর এর বিরোধিতা করেছি, আমরা জানি এই অল্প সময় এটা হওয়ার কোনো সুযোগ ছিল না, অনেক আগে থেকে এ কাজ করা যেত। সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ, তাদের হেনস্থা হচ্ছে। বিরোধী দলনেতা, বিজেপির বড় বড় নেতারা, তারা 1 কোটি রোহিঙ্গা, আমাকে মুপেদি বলো না রোহিঙ্গা কেমন দেখতে, আমি দেখতে যাই কিরকম 1 কোটি 1000 ধরা পড়েছে। কি ঘুষপেটিয়া, দেশের নেতা এসে বলছেন ঘুষপেটিয়া ধরা পড়বে। আরে কাঁচকলা নাম বাদ গেছে সবচেয়ে বেশি কোন পদবীর? দাস। কোন পদবীর? বিশ্বাস। যে মতুয়াদের ভোটে বিজেপি সাংসদ জিতলেন তারা এখন আমতাম করছেন। নিশীথ প্রামাণিক তৃণমূল থেকে এখন বিজেপিতে, তিনি তো ভারতবর্ষের নাগরিক নয়, নাম উঠে যাবে। বাহ, বিজেপির আরেকজন এমএলএ
আমি নাম ফাম করতে চাইছি না এদের, সেও তো বাংলাদেশের নাগরিক, নাম উঠে যাবে তাদের। কোয়েশ্চেনটা হচ্ছে আমরা কেউ চাই না যে বাংলাদেশ থেকে ইনফিল্ট্রেশন হোক, আমরা ইনফিল্ট্রেশনের বিরুদ্ধে। ইনফিল্ট্রেশনের দায়িত্ব কিন্তু শুধু তৃণমূল কংগ্রেসের না, ইনফিল্ট্রেশন আটকাবার দায়িত্ব আমরা রাজ্যে ক্ষমতা এলে ইনফিল্ট্রেশন হবে না। রে বোকা বোকা কথা, আপনারা তো দেশের ক্ষমতা। আমি আসবো এই প্রসঙ্গে প্রীতমের কাছে, তাহলে শুভাশিসদার কাছে আসি। শুভাশিসদা, আমাদের দিল্লি থেকে আজকে প্রেস করেছিল শুভঙ্কর সরকার, রাজ্য সভাপতি, এবং সাথে ছিল আমাদের বিভিন্ন নেতারা যারা এসআইআর কমিটিতে আছে। তারা পরিষ্কার বলেছে যে আমরা এটা থেকে বুঝতে পারছি যে ইলেকশন কমিশনের মানসিকতাটা মনে হয় না পরিচ্ছন্ন, যার জন্য কিনা এটা রিফ্লেক্ট করছে হলো এই কাজকর্মগুলোর মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে ইলেকশন কমিশন বিহারে একরকম এসআইআর করেছে, এখানে একরকম এসআইআর করেছে, তার মধ্যে তারতম্য আছে প্রচুর। এইখানে যতটা স্ট্রিনজেন্টলি ভুল করছে, মানে খুব কঠোরভাবে ভুলগুলো করছে, এবং দোষীরও সাজা কেন হলো কোর্ট এটা বলে দেয় কেন সাজা দিল, এখানে কেন বাদ যাচ্ছে। কৌস্তবের কথা আমি একদম ডিটো করছি যে কেন বাদ যাচ্ছে তার একটা রিজন তো দেখাবে যে কেন বাদ যাচ্ছে একটা ভোটার। সে 2002-এ ম্যাপিং হয়েছে, তারপরেও কেন তার নামটা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে। কারণ হলো যে এআই দিয়ে এটা করার জন্য গাঙ্গুলি গঙ্গোপাধ্যায় আগের দিনও বলেছিলাম মৌপিয়া, এগুলোর জন্য কেন ভুক্তভোগী হবে, এগুলো নিয়ে তো আমরা কথা বলেছি। আজকে যেটা সিম্পল প্রশ্ন যে তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে বাকি সবাই কি তাহলে চাইছেন যে ভোটটা যতক্ষণ অবধি অ্যাডজুডিকেশনের প্রসঙ্গটা সেটা না মিটছে ততক্ষণ অবধি ভোট ঘোষণা না হওয়া? নিশ্চয়ই তাই, সেটাই বলা হয়েছে আমাদের তরফ থেকে, সেটাই দাবি। সাংবিধানিক সংকটের দিকে গোটা বিষয়টা এগোবে এবং সেই প্রেসিডেন্টস রুলের দিকে গোটা বিষয়টা এগোবে। এখন সংবিধান বিশেষজ্ঞ আমি নই, কিন্তু ঘটনা যখন সুপ্রিম কোর্টের ইন্টারভেনশনে এসআইআর এর কাজ হচ্ছে, তখন এটা সুপ্রিম কোর্টের মাথায় নিশ্চয়ই আছে যে 5th of May সোয়ার্নিং করতে হবে, তার আগে মন্ত্রিসভা গঠন করতে হবে, নাহলে ইম্পোজিশন অফ প্রেসিডেন্টস রুল হতে পারে। এটা হতে পারে কি পারে না এটা সুপ্রিম কোর্ট বিচার করবে, কিন্তু আমার মনে হয় এটা যে প্রেসিডেন্ট রুল হলে আলটিমেটলি এটা ডিভিডেন্ড তুলবে মমতা বন্দ্যোপাধ্যায়। এইটা যদি করেও দেয় তাহলে পরে এটা নিশ্চিতভাবে বিজেপি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভের জায়গাটা খুঁজে দিচ্ছে। কারণ এসআইআর করাতে মানুষ যেভাবে আতঙ্কগ্রস্ত এবং ভীত হয়ে পড়েছে এবং মৃত্যু ঘটেছে, এই ধরনের এসআইআর তো ভারতবর্ষে কোনোদিনও কেউ দেখেনি। যে মানে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এসআইআর, যার মধ্যে কিনা পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স আছে, জুডিশিয়াল ইন্টারফেয়ারেন্স আছে, এবং মানুষের মৃত্যু যার সাথে জড়িয়ে রয়েছে। এর মধ্যে একটা যদি এই 6 and 7 মধ্যে এই একটা জঘন্য অবস্থার মধ্যে যদি একটা ভোট ডেকে দেয়, আমাদের তো প্রথম দেখতে হবে কোন ভোটার লিস্টে ভোট হচ্ছে, জেনুইন ভোটাররা বাদ যাচ্ছে কিনা, তাহলে ভোটটা কেমন হবে সেটার উপর বিরাট প্রশ্ন আছে। ফাইনালি তোমার কাছে আসি যে যদি এই পরিস্থিতি তৈরি হয়, যেভাবে আমরা দেখছি আগামীকাল মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি ধর্নায় বসতে চলেছেন, আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে, যেটা নিয়ে শাসক দল তো সুর চড়াচ্ছেই, তার পাশাপাশি কংগ্রেস, সিপিআইএম তারাও বিক্ষোভ দেখাচ্ছেন, তারাও বারবার ডেপুটেশন দিচ্ছেন, তারাও অবস্থান করছেন। প্রশ্ন হচ্ছে যে সত্যি সত্যি যদি প্রেসিডেন্টস রুলের দিকেই যায়, তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খোলা চ্যালেঞ্জ শুনলে, সত্যি কি মনে হয় যে সেটা তোমাদের জন্য খুব স্বস্তিদায়ক হবে বা অ্যাডভান্টেজের হবে? মুপিয়া দিয়ে প্রথম বলছি, ইলেকশন কমিশনার প্রায় অনেকগুলো রাজ্যে আজকে এসআইআর করছে। পশ্চিমবঙ্গ একমাত্র এক্সেপশনাল রাজ্য যেখানে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই যে গঙ্গোপাধ্যায়, গাঙ্গুলি, মুখোপাধ্যায়, মুখার্জি এর কারণে হিয়ারিং এ ডাকা বা অ্যাডজুডিকেশনে পাঠিয়ে দেওয়া, এটা আর এক্স্যাক্টলি কোন রাজ্যে হচ্ছে? তো সেটাই তোমাকে বলছি যে আজকে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এটা হচ্ছে, এবং সুপ্রিম কোর্ট যে যত কটা এর আগে শুনানি হয়েছে সেখানে আমরা দেখেছি বারবার প্রীতম নামটার দত্ত, এই সারনেমটা, এটা কতগুলো বানানে লেখা যায় বলো, তুমি বলো না। হ্যাঁ, তো আজকে তোমার এই লজিক্যাল সেটার জন্য সেটা প্রীতম নামটা তো আমরা অবাঙালিদের মধ্যেও দেখি, সেখানে অন্য কোনো জায়গায় যে 12টা রাজ্য, পশ্চিমবঙ্গ নিয়ে 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই এসআইআর হচ্ছে, একই সঙ্গে হচ্ছে, সেখানে কোথায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এত মানুষকে ডাকা হয়েছে? দেখো, প্রথম কথা হচ্ছে যে কেন ডাকা হয়েছে, কিসের জন্য ডাকা হয়েছে, সেটা একমাত্র ইলেকশন কমিশনার বলতে পারবে, আমি ইলেকশন কমিশনের মুখপত্র নই। সেকেন্ড হচ্ছে যে আজকে এই কথাগুলো আমরা দেখেছিলাম লাইভ ফিডের মাধ্যমে সুপ্রিম কোর্টের জাজরা বলছিল যে জানেন তো যদি না হয় তাহলে কি করবেন, জানেন তো যদি না হয় কি করবেন। এবং আমরা দেখেছিলাম যে মমতা ব্যানার্জি গিয়ে কি করে মিথ্যা কথা বলেছে সুপ্রিম কোর্টের সামনে। কীভাবে? প্রথম বলছে, সুপ্রিম কোর্ট বলছে আপনারা দিয়েছেন গ্রুপ বি অফিসার,
বলছে হ্যাঁ দিয়ে দিয়েছি স্যার, তো বললো গ্রুপ বি অফিসার নেই। তারপর বলছে আমরা তাহলে জুডিশিয়াল অফিসার নিয়োগ করলাম, জুডিশিয়াল অফিসার নিয়োগ করলো। সেই জুডিশিয়াল অফিসার আজকে অভাগা পশ্চিমবঙ্গ, সেই জুডিশিয়াল অফিসার পর্যাপ্ত পরিমাণে নেই। যদি সেটা করতে হয় তার আমার 6 মাস লাগবে, কারণ সেই অফিসারই নেই, অত লোকই নেই। তো সেই জন্য আমরা অন্য রাজ্য থেকে আবার সেই পরিযায়ী অফিসারদের আমাদের নিয়ে আসতে হচ্ছে। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা লাস্ট 15 বছরে। এই আমি একটু বিরত করছি, মমতা আমি তৈরি করেছে। একদম একটা অন্য খবর আমাদের কাছে আসছে, আমি সেই খবরটা একটু দেখার চেষ্টা করছি। আমার সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। আমরা যেটা জানতে পারছি যে যেটা সূত্রের খবর, যে খবর আমরা জানতে পারছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 2জন উপপ্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন এমনটা জানা যাচ্ছে সূত্র মারফত। অঙ্কুর ভট্টাচার্য আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন নিউজ রুম থেকে। অঙ্কুর, দেখো মপিয়া, যেটা তথ্য উঠে আসছে যে বিজেপি সূত্র মারফত খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 2জন প্রধানমন্ত্রীর পদ ক্রিয়েট করার কথা চিন্তা ভাবনা করেছেন এবং একই সঙ্গে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং তাকে তার টেনিওর শেষ হয়ে যাচ্ছে আগামী 9 এপ্রিল এবং তারপর তাকে রিইলেক্ট করার জন্য বিহার নয়, বিহারের বদলে অন্য কোনো জায়গা ভাবা হচ্ছে এবং খুব স্বাভাবিকভাবেই আজকেই বিহারের পক্ষ থেকে রাজ্যসভার জন্য মনোনয়ন জমা দিয়েছেন নীতিশ কুমার এবং তিনি মানে স্টেপ ডাউন করার পর থেকেই আমরা দেখেছিলাম তার বাড়ির সামনে বিহার জুড়ে জনতা দল ইউনাইটেডের কর্মী সমর্থকরা যথেষ্ট বিক্ষোভ দেখিয়েছেন। এই জায়গায় রাজনৈতিক মহলে জল্পনা চলছে, তাহলে হয় উপপ্রধানমন্ত্রী বা রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসনের জায়গায় নীতিশ কুমারকে নিয়ে গিয়ে একটা সম্মানজনক এক্সিটের বন্দোবস্ত করে দিতে পারে ভারতীয় জনতা পার্টি। যদি উপপ্রধানমন্ত্রী হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই এনডিএর দ্বিতীয় গুরুত্বপূর্ণ শরিক 16 জন সাংসদ নিয়ে টিডিপির চন্দ্রবাবু নাইডুর নামও খুব স্বাভাবিকভাবেই জল্পনায় উঠে এসেছে। এর আগে 2004-এ উপপ্রধানমন্ত্রী পদে ছিলেন লালকৃষ্ণ আডবাণী, ফলে নীতিশ কুমারকে সেই দায়িত্ব দিলে শরিকদের মধ্যে ভারসাম্য যেমন রাখতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সঙ্গে বিহারে যে দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি শরিক হিসেবে থাকলেও মুখ্যমন্ত্রিত্বের জায়গাটা পায়নি, তারা সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রিত্বটাও পেয়ে যাবে এবং সেক্ষেত্রে হরিবংশ নারায়ণ সিং এর যেহেতু রাজনৈতিক শেকড়টা উত্তরপ্রদেশের বালিয়া, যেখান থেকে জয়প্রকাশ নারায়ণ উঠে এসেছিলেন, সেই বালিয়া থেকে তাকে আবার পুনর্নির্বাচিত করা হতে পারে বলেও রাজনৈতিক মহলের গুঞ্জন। অঙ্কুর, ধন্যবাদ। অঙ্কুর ভট্টাচার্য আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ছোট্ট বিরতির পর আমরা বাংলা বলছে নিয়ে ফিরে আসছি। দেখতে থাকুন কলকাতা টিভি। ফিরে এলাম বিরতির পর। এরই মধ্যে একের পর এক মৃত্যুর খবর আসছে, যেখানে অভিযোগ উঠছে যে এসআইআর এর চাপে বা এসআইআর আতঙ্কেই এই অকাল মৃত্যু। দেখুন। শুরুর পর থেকেই বাংলায় ছড়িয়ে পড়েছিল আতঙ্ক। ভবিষ্যতের কথা ভেবে জেলায় জেলায় অস্থির হয়ে পড়েছিলেন ভোটাররা। কাজের চাপের অভিযোগে সরকারি আধিকারিকদেরও মৃত্যুর অভিযোগ উঠছিল। চূড়ান্ত তালিকা প্রকাশের পরও সেই অভিযোগ থেমে থাকলো না। এবার মৃত্যু হলো পশ্চিম মেদিনীপুরের শালবনির এক বিএলওর। প্রাথমিক শিক্ষক ওই বিএলওর নাম সুবিমল কারক, বয়স 57। পরিবারের অভিযোগ, কমিশনের অতিরিক্ত চাপের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সুবিমল কারক। রানাঘাটে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সুবিমল দত্ত। চূড়ান্ত তালিকায় নিজের ও পরিবারের কারো নাম না থাকাতেই এই মৃত্যু বলে অভিযোগ। তৃণমূলের দাবি, এসআইআর এর জন্য এখনো পর্যন্ত 164 জন সাধারণ মানুষ ও 54 জন সরকারি আধিকারিকের মৃত্যু হয়েছে। আত্মহত্যার চেষ্টা করেছেন 47 জন। এদিকে এসআইআর প্রক্রিয়ার পর হঠাৎই ভোটার তালিকা থেকে নাম উধাও হয়ে যাওয়ার অভিযোগে উত্তাল বারাসত। সকাল থেকেই বারাসত জেলা শাসকের দপ্তরের সামনে ভিড় জমাতে শুরু করেন বিভিন্ন এলাকার মানুষ। সার্বিক পরিস্থিতি নিয়ে সোচ্চার তৃণমূল নেতারা। লজিক্যাল ডিসক্রিমিনেন্সিতে নাম বাদ যাবে, তুমি কে? আমি ভারতের নাগরিক কি না সেটা তুমি আমাকে আগে বলো। যদি আমি ভারতের নাগরিক হই, আমার অধিকার হচ্ছে ভোট দেওয়া। ভারতের সংবিধান আমায় দিয়েছে। নরেন্দ্র মোদী দেননি, অমিত শাহ দেননি, ভেনিস কুমার দেয়নি। ভারতের সংবিধান আমায় দিয়েছে, সেটা তুমি হরণ করে দিতে পারো? এদিকে বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই সংঘর্ষের অভিযোগ সামনে এসেছে। কোচবিহার, দুবরাজপুর থেকে আসানসোলে রথ ভাঙা ও ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠেছে। বিক্ষিপ্তভাবে সর্বত্র পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বিজেপির উপরে হামলা চালাচ্ছে। তৃণমূল কংগ্রেস জানে যে তৃণমূল কংগ্রেস নেই, তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস চলে যাবেই।
তৃণমূল নেতৃত্ব অবশ্য বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, ভোটের আগে রথযাত্রাকে কেন্দ্র করে অহেতুক উত্তেজনা ছড়াচ্ছে গেরুয়া বাহিনী, ফলে দুই ফুলের তরজায় ভোটের মুখে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। কলকাতা টিভি। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আমরা পাচ্ছি। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পদত্যাগ করেছেন। একদম এই মুহূর্তে এই খবরটা আমরা পাচ্ছি, বিস্তারিত জানার চেষ্টা করব। রাজ্যপাল সিভি আনন্দ বোস, যিনি 2022-এর নভেম্বর মাস থেকে এই রাজভবন যার ঠিকানা এবং পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করেছিলেন, যে সিভি আনন্দ বোস তিনি পদত্যাগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রিয়া, কি জানা যাচ্ছে, কেন হঠাৎ এই পদত্যাগ সিভি আনন্দ বোসের? রিয়া, শুনতে পাচ্ছ? রিয়া, তুমি যেখানে আছো যদি একটু সরে গিয়ে কথা বলা সম্ভব হয়, তোমার ভয়েস ব্রেক করে যাচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং এই মুহূর্তে এই আপডেটটা আমাদের দরকার। মৌপিয়াদি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাকে জানিয়ে রাখবো যে সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপাল, তিনি এই মুহূর্তে রিজাইন করেছেন এবং তিনি এই মুহূর্তে দিল্লিতে ল্যান্ড করেছে। ঠিক তোমার সাথে কথা বলার আগেই আমি ডিরেক্ট ওনার সাথে কথা বলার আমি চেষ্টা করেছিলাম। যেমনটা জানা গিয়েছে যে উনি যেহেতু ফ্লাইটে ছিলেন, সেই কারণের জন্য ওনার ওএসডির সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে। উনি বলেছেন যে উনি জাস্ট দিল্লিতে ল্যান্ড করেছে এবং দিল্লিতে ল্যান্ড করার আগেই উনি রিজাইন করে তারপরে ফ্লাইটে উঠেছেন বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কয়েকদিন আগেই আমরা দেখেছি যে রাজভবনের নাম চেঞ্জ হয়েছে, যেটা লোকভবন করা হয়েছে এবং তারপরে যে একাধিক কর্মসূচি তিনি করতেন আমরা দেখেছি এবং তারপরেই যে এই ধরনের 3 বছর হয়েছিল মৌপিয়াদি সম্ভবত 2022-এর নভেম্বর। রিয়া, 2022-এর নভেম্বরের শেষের দিকে তিনি তদানীন্তন যে রাজভবন সেখানে তিনি আসেন এবং রাজ্যপাল হিসেবে তার দায়িত্বভার গ্রহণ করেন। ঠিক এই যে ভীষণ অ্যাব্রাপ্টলি তার এই ইস্তফা, সেটা সম্পর্কে এখনো পর্যন্ত কি স্পেকুলেশন উঠে আসছে? একদমই মৌপিয়াদি, এই পার্টিকুলার জিনিস নিয়েই আমি জিজ্ঞাসা করেছিলাম ওনার ওয়েসডিকে, কিন্তু উনি পার্টিকুলারলি জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে এই পার্টিকুলার বিষয়ে উনি কোনো রকম কমেন্ট করবেন না, তবে রিজাইন করেছেন এইটুকু উনি বলেছেন। ওনার তরফ থেকে কনফার্ম করা হয়েছে যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস উনি রিজাইন করেছেন, সেই বিষয়টা কিন্তু কনফার্ম করা হয়েছে রাজভবন থেকে। ইতিমধ্যে তিনি যে রিজাইন করেছেন তার চিঠির বয়ান বা কিছু সেসব সম্পর্কে কোনো রকম কোনো ক্লু পাওয়া যাচ্ছে? আমি জানি যে কিছুক্ষণ আগের ডেভেলপমেন্ট, ডেফিনেটলি সেই সমস্ত তথ্য আসাটা সেটা একটু সময় সাপেক্ষ। কিছু কি পাওয়া যাচ্ছে, কিছু কি ক্লু পাওয়া যাচ্ছে? দেখো, এই বিষয়টা নিয়ে আমি তুমি ঠিক যে প্রশ্নগুলো করে এই বিষয় নিয়েই আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু এই মুহূর্তে তাদের তরফ থেকে কোনো রকম কোনো কিছু তারা ডিরেক্ট জানিয়ে দিল যে এই মুহূর্তে কোনো রকম কমেন্ট তাদের তরফ থেকে করা হবে না। তবে রাজ্যপাল তিনি এই মুহূর্তে দিল্লিতে ল্যান্ড করেছেন এবং তিনি ফ্লাইটে ওঠার আগেই রিজাইন করেছেন বলে এমনটাই জানা যাচ্ছে এবং রিজাইন করেছেন এবং এই মুহূর্তে তিনি দিল্লিতে ল্যান্ড করেছেন। তবে কি কারণে তিনি রিজাইন করলেন সেই কারণ কিন্তু এখনো স্পষ্ট নয় এবং এখনো বলা হচ্ছে না লোকভবনের তরফ থেকে। রিয়া, আমরা দেখেছি যে আমরা এই গত 3 বছর 3 মাস এই সময়কালটাতে আমরা সিভি আনন্দ বোসকে নিয়ে একাধিক কন্ট্রোভার্সি দেখেছি এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে বিভিন্ন সময় যে সমস্ত জায়গা থেকে অশান্তির খবর এসেছে সেখানে তিনি গেছেন, সেখানে তিনি যাওয়ার কারণে রাজ্যের সঙ্গে তার অনেক সময় সংঘাত হয়েছে, উপাচার্য নিয়ে তার সঙ্গে রাজ্যের সংঘাত হয়েছে, এমনকি তার বিরুদ্ধে বেশ কিছু সিরিয়াস অভিযোগ উঠে এসেছে। আমরা জানি কলকাতা পুলিশে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। এই সমস্ত কিছু নিয়ে অত্যন্ত ঘটনাবহুল, অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল একটা সময় এই 3 বছর 3 মাসের কিছু বেশি সময়, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা সিগনিফিকেন্ট তার এই হঠাৎ পদত্যাগ? রিয়া, একদমই মৌপিয়াদি, আমরা দেখেছি যে সন্দেশখালী থেকে
যে কোনো ঘটনা ঘটেছে উনি সিভি আনন্দ বোস তিনি পৌঁছে গিয়েছেন এবং ওনার পিস যে রুম এই তখনকার যে রাজভবন সেখানে পিস রুম খুলেছিলেন এবং শুধু তাই নয় সন্দেশখালীতে যারা অত্যাচারিত বলে অভিযোগ তাদের তিনি এখানে এনে রাখার ব্যবস্থা করেছিলেন, যেটা নিয়েও তাকে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। একদমই মৌপিয়াদি বিভিন্ন সময় তাকে দেখা গিয়েছে যে যে কোনো জায়গায় যে কোনো অভিযোগ এসেছে, যে কোনো ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে কোনো জায়গায়, সেখানে উনি পৌঁছে গিয়েছেন এবং উনি নিজে থেকে তুমি যে পিস রুমের কথা বলছো সেই পিস রুম খুলেছে এবং কন্ট্রোভার্সির তিনি শিকার হয়েছে। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার বিরুদ্ধে তিনি একদিকে যেমন পিস রুম খুলছে, তার অন্যদিকে তার বিরুদ্ধেই অভিযোগ হচ্ছে কলকাতা পুলিশে এবং সেই অভিযোগ নিয়ে রীতিমতো তদন্ত করছে কলকাতা পুলিশ। এবং এই সমস্ত বিষয় যখন একাধিক একদম বলতে গেলে যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল তিনি অলওয়েজ চর্চায় থাকতেন, তিনি খবরের শিরোনামে থাকতেন, সেই জায়গায় দাঁড়িয়ে 2026-এর বিধানসভা ভোটও রয়েছে আর কয়েক দিন পরে এবং তার মধ্যেই এই রাজ্যপালের রিজাইন করা বা পদত্যাগ করা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কি কারণে তিনি রিজাইন করলেন, কেন তিনি রিজাইন করলেন, তার পরবর্তী পদক্ষেপ কি হবে এবং এই মুহূর্তে যেহেতু তিনি দিল্লিতে রয়েছেন তার পরবর্তী পদক্ষেপ কি হবে। রিয়া আপডেট নিতে থাকো তোমার কাছ থেকে আরো বিস্তারিত আমরা জানবো। আমার আরেক সহকর্মী সত্য সুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সত্য, আমি যেটা জানতে চাইছি যে এখনো পর্যন্ত রাজনৈতিক মহলে কি স্পেকুলেশন, যদিও আমরা জানি যে খুব কম সময়ের মধ্যে এই ঘটনাটা ঘটেছে, অর্থাৎ জাস্ট এই খবরটা ডেভেলপ করছে, জাস্ট এই খবরটা ব্রেক হয়েছে, এখনো পর্যন্ত কোনো থিওরি কোনো স্পেকুলেশন কিছু রাজনৈতিক মহলে তার কোনো আন্দাজ পাওয়া যাচ্ছে? দেখো, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে মেয়াদ পূরণের আগেই রাজ্যপালের পদত্যাগ এবং কোন সময় রাজ্যপাল পদত্যাগ করলেন সময়টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ফুল বেঞ্চ আসছে, তার আগে জাস্ট ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে, ঠিক তার আগেই রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করলেন। কোথায় করলেন এটাও খুব ইম্পর্টেন্ট, দিল্লিতে থাকাকালীন তিনি পদত্যাগ করলেন। তাহলে কি রাজ্যপালের ভূমিকা নিয়ে অখুশি? এই প্রশ্নটা কিন্তু একটা বড় সামনে আসছিল। তার কারণ আমরা এর আগেও দেখেছি যে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে যে একটা আবহ, সেই আবহটা মোটেই কিন্তু সুখকর জায়গায় ছিল না এবং রাজভবনের নাম যে লোকভবন করা হয়েছিল সেইখানেও কিন্তু রাজ্যের তরফে কিন্তু কোথাও তার একটা আপত্তির জায়গা ছিল। সেক্ষেত্রে রাজ্যপালকে যেভাবে বিভিন্ন ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে বা বিভিন্ন বিষয়ে যেভাবে সোচ্চার হওয়ার জায়গা দরকার ছিল সেটা কি সিভি আনন্দ বোস সেই রকম ভাবে সোচ্চার হচ্ছিলেন না? তাহলে কি রাজ্যপালের ভূমিকা নিয়ে অখুশি? এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন। তার কারণ দিল্লিতে থাকাকালীন তিনি পদত্যাগ করলেন এবং 3 বছর সময়সীমা তার, যেটা 5 বছরের তার যে টেনিয়ার ছিল পূর্ণ সময়কাল, সেই সময়টার আগেই সত্যি এখানে একটা খুব সিগনিফিকেন্ট দিক আছে। আমরা যদি দেখি যে তার পূর্বসূরি জগদীপ ধনকরের সময়ও রাজ্যপাল সংঘাত সেটা তীব্র হয়েছিল, কিন্তু সেই সময় দাঁড়িয়ে আমরা দেখতাম যে বিজেপি এ রাজ্যের প্রধান বিরোধী দল তাদের কিন্তু তারা যথেষ্ট ভরসা করতেন জগদীপ ধনকরকে। কিন্তু রাজ্যপাল হিসেবে সিভি আনন্দ বোস দায়িত্ব নেওয়ার পর থেকে আমার মনে আছে যে 2022-এর নভেম্বরে সিভি আনন্দ বোস রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। জানুয়ারিতেই স্বপন দাশগুপ্ত তিনি আমাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন যে সিভি আনন্দ বোস রাজ্য সরকারের জেরক্স কপি হয়েছে। পরবর্তীকালেও আমরা দেখেছি কখনো শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কখনো অন্য বিজেপি নেতারা তারা কিন্তু বুঝিয়ে দিয়েছেন ঠাড়ে ঠোড়ে যে সিভি আনন্দ বোসের কাছ থেকে তাদের যে এক্সপেকটেশন বা তাদের যে ভরসা রাখার যে পরিসরটা সেটা তারা পাচ্ছেন না। কাজে কখনোই কিন্তু সেই অর্থে বিজেপির খুব গুড বুকে সিভি আনন্দ বোসকে থাকতে দেখা যায়নি। এই দিকটাও কি উঠে আসছে? দেখো, একেবারেই তাই। তার কারণ হলো, তাহলে কি রাজ্যপালের ভূমিকা নিয়ে অখুশি ছিল বিজেপি নেতৃত্ব? তার কারণ জগদীপ ধনকরের যে টেনিয়ার সেইটা শেষ হওয়ার পর যখন রাজ্যপাল সিভি আনন্দ বোস জগদীপ ধনকরের কিন্তু টেনিয়ার শেষ হয়নি, তার আগে তাকে আমরা জানি যে তাকে ভাইস প্রেসিডেন্টের পদে তাকে মনোনীত করা হয়েছিল। একেবারেই তাই, উপরাষ্ট্রপতির পদে তাকে মনোনীত করা হয়েছিল এবং প্রথম দিকটায় আমরা দেখেছিলাম যে সিভি আনন্দ বোস যখন রাজ্যপালের দায়িত্ব নিয়ে রাজ্যে আসেন তখন কিন্তু রাজ্য সরকারের সঙ্গে, প্রশাসনের সঙ্গে তার কিন্তু একটা সুসম্পর্কের জায়গা তৈরি হয়েছে। তিনি হাতে খড়ি নিচ্ছিলেন,
একেবারেই তাই। সেই হাতে খড়ির জায়গা আমরা দেখেছি, রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে রাজভবনে উপস্থিত হয়েছিলেন। একটা যে আবহ তৈরি হয়েছিল তাতে রাজ্যের সঙ্গে রাজ্যপালের এর আগে জগদীপ ধনখড়ের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছিল তার কিন্তু একটা বিপরীত ছবি দেখতে পাওয়া যাচ্ছিল সিভি আনন্দ বোসের জায়গায়, এবং তারপরেই হঠাৎ করে আচমকা দেখা গেল যে সেই সিনারিওটা কিন্তু পাল্টে গেল। এবং প্রথম অবস্থায় রাজ্যের সঙ্গে যে একটা আবহ তৈরি হয়েছিল সেটা কিন্তু খুব বেশি সুখকর ছিল না বিজেপি নেতৃত্বের কাছে। তার কারণ তারা কিন্তু বারে বারেই সেই বার্তা, সেই মেসেজ কিন্তু রাজভবনে পাঠিয়েছিলেন সূত্র মারফত বা কখনো কখনো সরাসরি শীর্ষ বিজেপি নেতৃত্বের তরফে। এবং তারপরে যে জায়গায় দেখা যাচ্ছে যে রাজ্যের বিষয়ে যে বিষয়গুলোতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বা বিভিন্ন জায়গায় যে সমস্ত ইনসিডেন্ট হয়েছে তাতে রাজ্যপালের যেভাবে রিয়াক্ট করার কথা ছিল, যেভাবে সরব হওয়ার কথা ছিল, সেভাবে কিন্তু তাহলে কি তিনি সরব হচ্ছিলেন না? এই প্রশ্নটা কিন্তু শীর্ষ বিজেপি নেতৃত্বের কাছেও কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। এবং সেই কারণেই কি তাহলে একেবারে মেয়াদ পূরণের আগে কখন তাকে পদত্যাগ করতে হলো দিল্লিতে থাকাকালীন, এবং রাজ্যে ভোটের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগে তার এই পদত্যাগ, এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একেবারেই সত্য। এবং এখানেই আমি আবারও তুলে আনবো জগদীপ ধনখড় প্রসঙ্গ, কারণ জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন যেভাবে আমরা আগেও যেটা বলছিলাম যে বিজেপি তার উপর যেরকম ভরসা করেছিল, আবার গত জুলাই, একদম নির্দিষ্টভাবে গত 21শে জুলাই রাতে হঠাৎ করে উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়ের যে ইস্তফা, সেটাও কিন্তু অত্যন্ত চমকপ্রদ ছিল। এবং আজও ক্লিয়ার নয় যে এক্স্যাক্টলি কি কারণে জগদীপ ধনখড় তাকে তিনি ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন। এখানে সিভি আনন্দ বোসের রাজ্যপাল পদে ইস্তফা কোথাও কি সেই ছায়াকে মনে পড়াচ্ছে? দেখো, একেবারেই তাই। তাহলে কি চাপে পড়ে পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস? কেননা দিল্লিতে থাকাকালীন এর আগেও দেখা গিয়েছিল যে জগদীপ ধনখড়ের ক্ষেত্রে তার মেয়াদ পূরণের আগেই যেভাবে তাকে উপরাষ্ট্রপতি পদে নিয়ে যাওয়া হয়েছিল, সেক্ষেত্রে কি তাহলে একেবারে শীর্ষ বিজেপি নেতৃত্বের থেকে কোনো রকম মেসেজ এসেছিল, এবং সেই কারণেই কি তাকে এই মেয়াদ পূরণের আগেই রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে তাকে পদত্যাগ করতে হলো? সেটাও কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সত্য, ধন্যবাদ। সত্য সুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন। আমরা আরো আপডেট নেওয়ার চেষ্টা করবো। আমি সত্যর কাছে বা রিয়ার কাছে পরবর্তীকালে আবারও যাবো, কারণ এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট। আমার সঙ্গে যে চারজন স্পিকার এই মুহূর্তে রয়েছেন তারা আজকে এসআইআর নিয়ে এসেছেন, কিন্তু একদম সিলেবাসের বাইরে আমরা দেখতে পাচ্ছি একটা অত্যন্ত চমকপ্রদ একটা খবর। সিভি আনন্দ বোস, প্রথমে প্রীতম, আমি যেটা আগেও বলছিলাম যে জগদীপ ধনখড় যেরকম তোমাদের গুড বুকে ছিলেন, যেমন কিছু হলেই তোমরা কথায় কথায় জগদীপ ধনখড়ের কাছে চলে যেতে, সিভি আনন্দ বোস কিন্তু প্রথম থেকেই না বিজেপির গুড বুকে না তৃণমূল কংগ্রেসের গুড বুকে। তার এই হঠাৎ ইস্তফা কিভাবে দেখছো? উনি মানুষের গুড বুকে ছিলেন। আমি নিজে বলছি যে কয়েকদিন আগে আমরা একটা এখানে বুক কৈলাস বলে একটা জায়গা আছে, সেখানে একটা প্রোগ্রামের জন্য আমি গেছিলাম এবং সাথে সাথে রাজি হয়ে সেখানে প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন। তখনই দেখেছিলাম শরীরটা খারাপ। তো এখন যেহেতু জানি না যে কেন রেজিগনেশন দিয়েছেন, জগদীপ ধনখড়ের শরীর খারাপ ছিল যখন তিনি উপরাষ্ট্রপতি পদে হঠাৎ ইস্তফা দিতে বাধ্য হন গত 21শে জুলাই। তো এবার যার রাজস্থান 3 ঘন্টা আগে যার রাজস্থান যাওয়ার শিডিউল বেরোয় উপরাষ্ট্রপতি যে অফিস থেকে, তারপরে তার এমন শরীর খারাপ হয়ে যায় যে তাকে ইস্তফা দিতে হয় অফিস থেকে আর নিজের রেজিগনেশন দেওয়ার মধ্যে ডিফারেন্স আছে দিদি। তো যাই হোক, আজকে ওনার সেটা আমরা জানি না যে উনি কেন দিয়েছেন। আমার মনে হয় শরীর খারাপ হয়েছে, শরীর খারাপ হয়েছে, ওনার পদোন্নতি করবেন, যে কোনো একটা হবে। তার কারণ হচ্ছে সিভিয়ার অসুখ ছিলেন উনি, প্লাস 1-1.5 মাস উনি কেরালাতেই কাটিয়েছিলেন। আমরা জানি এখানেও 2-3 বার হসপিটালে ভর্তি হয়েছিলেন, এখানেও হার্টের কিছু প্রবলেম হয়েছিল আমরা জানি। তো সেজন্য অনেক কিছু হতে পারে, সেই স্পেকুলেশন করে লাভ নেই। আর কিছুক্ষণ ওয়েট করুন, ওনার পদত্যাগ আমরা সবাই দেখতে পারবো, পাবলিক ডোমেনে চলে আসবে, আমরা সবাই জেনে যাবো। কিন্তু কথাটা প্রবলেম হচ্ছে কি বলতো প্রীতম, আমাদের সাংবাদিকদের একটা প্রবলেম আছে। আমি জানি যে কিছুক্ষণ পরেই হয়তো পদত্যাগ পত্র আমরা দেখতে পাবো, কিন্তু আমরা সাংবাদিকদের প্রবলেম হচ্ছে যে আমরা বিটুইন দ্য লাইন্স খুঁজি, মানে শুধুমাত্র পদত্যাগ পত্রে যা লেখা থাকবে সেটাতে আমরা সাংবাদিকরা সন্তুষ্ট হই। 2014 পর থেকে না, 2014 না, তার অনেক আগে থেকে। আমি বলছি 2014 পর থেকে যে সরকারটা চলে এসেছে, আমি আসবো তোমার কাছে। দেখতাম যে এরকম সব সাংবাদিকরা আগে সব জেনে যেত, সব বলে দিত যে এই হচ্ছে তা হচ্ছে, এগুলো অনেক কিছু পাবলিক ডোমেনে চলেছে। কিন্তু একমাত্র এই সরকার আসার পর যে যেইটা সরকারের কাছে সরকারকে করতে হবে, কিন্তু কোনোটা মানে যেটা পাবলিকের কাছে পাবলিকরা করবে, এই ডিফারেন্সটা বুঝতে হবে। তার কারণে ডেমোক্রেসি থেকে আসতে হবে। এটা পশ্চিমবঙ্গে ডেমোক্রেসি রাখতে হবে। সাংবাদিকদের ওরা এখনো সেভাবে করে উঠতে পারেনি, যেটা পুরো ভারত। আসলে মুশকিলটা হচ্ছে কি বলুন তো, পশ্চিমবঙ্গের সাংবাদিকদের আমরা দেখেছি। একটু থামাচ্ছি, অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আমি একটু অরূপের রিঅ্যাকশন নিয়ে নেব। অরূপ, না দেখুন, বিচিত্রম আনন্দ বোস তার এই ইস্তফা বিচিত্র না স্বাভাবিক সেটা তো সময় বলবে। কিন্তু আমরা একটা জিনিস খুব পরিষ্কার, এর আগে যখন জগদীপ ধনখড় এ রাজ্যের রাজ্যপাল ছিলেন
তিনিও বিজেপির পাপেট হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন, আমরা প্রতিবাদ করেছি। পরে তিনি উপরাষ্ট্রপতি হন, সেখান থেকে রহস্যজনকভাবে ইস্তফা দিতে হয়েছিল। আজকে সিভি আনন্দ বোসের ইস্তফাটাও রহস্যজনক। ক্রোনোলজি, আমরা এখানে আলোচনা করছি ক্রোনোলজি নিয়ে। অরূপ, যে সময় দাঁড়িয়ে তিনি ইস্তফা দিলেন কোন সময়? নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে, কবে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হবে বা আদৌ টাইমলি সেটা হওয়া উচিত কিনা এটা নিয়ে যখন বিপুল শোরগোল চলছে, সেই রকম একটা টাইমিং। একদমই তাই। তাহলে কি বিজেপি যেটা চাইছিল এই রাজ্যের বুকে 356 জারি করতে, সেটা যখন কার্যক্ষেত্রে সম্ভব হচ্ছে না, যখন চেষ্টা করেছিল এসআইআর এক লপ্তে মানুষের নাম বাদ দিতে, যখন মমতা ব্যানার্জি সওয়ালের পরে ডিলিট করতে পারেনি কিন্তু অ্যাডজুডিকেশন করেছে, সেই মানুষ আবার নথি জমা দিচ্ছে, উঠে যাচ্ছে, তখন একটা সাংবিধানিক সংকট তৈরি করো, রাজ্যকে ডিস্টেবিলাইজ করো, যাতে ব্যাকডোর দিয়ে হলেও 356 জুজু দেখিয়ে এ রাজ্যের ক্ষমতা দখল করা যায়। ধন্যবাদ অরূপ। অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন। আমি কৌস্তবের রিয়াকশন নেব। কৌস্তব, অরূপবাবু বললেন যে কি বিজেপির পাপেট, বাহ, শুনতে ভালো লাগলো। কিন্তু দার্জিলিংয়ে হেমন্ত বিশ্ব শর্মা আর তৃণমূলের কোন নেতা, সর্বোচ্চ নেতা নেত্রীরা গিয়ে মিটিং করে ওনাকে কি পদ দিলেন আবার উপরাষ্ট্রপতির? সমস্যা হচ্ছে আসলে বিজেপির কথায় টোটো না চললে এরকম হবে। মানে বিজেপি যাদের পাপেট হিসেবে বসায় এই অবধি ঠিক আছে। এখন আবার আমাদের রাজ্যে থাকতে গেলে বিজেপির কথা শুনলে শুধু হয় না, বিজেপি তৃণমূলের যৌথ কথা শুনতে হয়। যা 7 নম্বর ফর্ম নিয়ে দেখছি, যা এসআইআর নিয়ে দেখছি, মনে হচ্ছে একই টেবিলে বসে তৃণমূল আর বিজেপি পরিকল্পনা করে মানুষকে হয়রানি করছে। কাজেই উনি কেন দিয়েছেন ইস্তফা আমি বলতে পারবো না। উনি সুস্থ থাকুন, বিজেপির বন্ধু বলেছেন যে উনি অসুস্থ, উনি সুস্থ থাকুন। তবে নিশ্চিতভাবেই বাংলার মানুষের কাছে কিছু চমক আছে। বিজেপির পাপেট ঠিকই, কিন্তু সেই পাপেটদের অনেক সময় তৃণমূল কংগ্রেসও বসে তাদের সাথে আমি এটা নিয়ে প্রদীপ্ত রিয়াকশন নেব। তার আগে আমি একটু শুভাশিসদার কাছে আসবে। শুভাশিস, তুমি যদি রাজ্যপালদের ভূমিকা দেখো সারা ভারতবর্ষে, তাহলে তামিলনাড়ুতে কিছুদিন আগে টিএন রবি ছিলেন, আরিফ মোহাম্মদ খান ছিলেন ইসেতে কেরালাতে। তারা মোটামুটি বিজেপির এক্সটেন্ডেড বডি ছিলেন, মানে যেন ওই অফিসটা, রাজ্যপালের ঘরটা যেন বিজেপির কার্যনির্বাহী সভাপতির ঘর ছিল। সেইভাবেই করেছে এবং ডিস্টার্ব করে গেছে একটা স্টেবল গভর্নমেন্টকে, কীভাবে আনস্টেবল করা যায় তার জন্য যা করার করেছে। এবার আনন্দ বোস শুনলাম যে অসুস্থ, তার সুস্থতা কামনা করি। কিন্তু আমার মনে হয়েছে কোথাও যে সে যতটা বিজেপির হয়ে সোচ্চার হওয়া উচিত ছিল, তৃণমূল কংগ্রেস অতটা সোচ্চার হতে দেয়নি যে কোনো কারণেই, যার জন্য তার ট্রান্সফার হচ্ছে। বা আমি জানি না তার পদোন্নতি হবে কি না, কোন জায়গায় হবে তা জানি না। কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে বিজেপি সবসময় চায় সে রাজ্যপাল হোক আর লোকসভা স্পিকার হোক, তাদের নিউট্রালিটি থাকবে না, তারা তাদের মতন করে চলবে। আপনি যার নাম করছিলেন এই মুহূর্তে আমরা যে কলকাতা টিভির নিচে যে ব্রেকিং দেখতে পাচ্ছি, সেই RN রবি তিনি অস্থায়ী রাজ্যপাল হতে পারেন এমনটাই শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি তো বললাম যে আমার নামটা একটু হয়েছে। আপনি এর কথা বলছেন? হ্যাঁ, তার মানে ওই ডিস্টার্ব করার জন্য আসছে। তার মানে এখানে নিশ্চিতভাবে এটা আমার প্রিজাম্পশন, whether it will মানে go wrong or not I cannot tell you। আপনার অ্যানালিসিস হচ্ছে যে সিভি আনন্দ বোসকে দিয়ে যে কোনো কারণেই হোক কাজ করাতে পারেনি, পুরোদস্তুর কোটান কোট ডিস্টার্ব করানো যাচ্ছে না। আমাকে যা খবর হলো অতিরিক্ত দায়িত্ব দিল ওকে। এবার অস্থায়ী শুধু অতিরিক্ত দায়িত্ব, মানে এবার ওর হাত দিয়ে যখন অপারেশন হবে, আমার ধারণা যে ওকে দিয়ে যা করার, মানে আজে বাজে কাজগুলো, অসাংবিধানিক কাজগুলো ওকে দিয়ে করাবে আমার ধারণা, যার জন্য কিনা এখানে প্রদীপ্ত রিয়াকশন। দিদি, যেটা মনে হচ্ছে কি জানো তো, এটা বিজেপি যেভাবে রাজ্যপালদের নিয়ে বা যেভাবে উপরাষ্ট্রপতি নিয়ে বা যেভাবে বিহারের রাজ্যপাল মানে মুখ্যমন্ত্রী নিয়ে কাজ করছে, তাতে বিজেপি মনে হচ্ছে অফ দ্য রেজিগনেশন, ফর দ্য রেজিগনেশন, বাই দ্য রেজিগনেশন পার্টি হয়ে গেছে। ওরা এখন রেজিগনেশন খেলা চলছে। সন্দেহ আমার কতগুলো জায়গায় রয়েছে। এক, যে অমিত শাহর কথা মতন কি এইখানে ওই ভোটার লিস্ট তৈরি হওয়া নিয়ে যে সমস্যার প্রসঙ্গ উঠবে, সেই প্রসঙ্গের কনটেক্সটে প্রেসিডেন্ট রুলটার সঙ্গে সিবি আনন্দ বোস রাজি হননি বা হয়েছেন, বা কোনো সমস্যা, অর্থাৎ প্রেসিডেন্ট রুলটা কি একটা মূল উদ্দেশ্য, এটা একটা সন্দেহের প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে, যেটা কোনো আলোচনায় এলো না। এই যে রবি যিনি আসছেন, তিনি কি সেই স্টুজ হিসেবেই কাজ করবেন, এই প্রশ্নটা থাকছে। তার সঙ্গে সঙ্গে যেটা থাকছে যে সিভি আনন্দ বোস যেভাবে আচার্য হিসেবে আমাদের রাজ্যের যে বিভিন্ন শিক্ষা ব্যবস্থাকে যেভাবে টালমাটাল করে রেখে দিয়েছিলেন, সেটার থেকে অন্তত কিছুটা হলেও নিস্তার পেতে পারলাম হয়তো। যখন তুমি স্টুজ বলছো, আমি এটা ধরে নিচ্ছি জগদীপ ধনকর বা সিভি আনন্দ বোসের সময়ে যেভাবে দেখা গেছে যে ইভেন উপাচার্য নিয়ে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে বিভিন্ন বিল সই নিয়ে নানা সময় একটা বোন অফ কন্টেনশন তৈরি আমরা দেখেছি।
কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যদি তুমি যে কোনো একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি বা কোথাও অশান্তির খবর আসছে সেটাতে রিয়্যাক্ট করা নিয়ে বলো, তাহলে তো তোমাকে গোপালকৃষ্ণ গান্ধী দিয়ে শুরু করতে হবে। দেখো, সেই ইতিহাস যেমন আছে তার সঙ্গে সঙ্গে সহযোগিতার ইতিহাসও আছে। কেন্দ্র সরকার কি চাইছে না যে একটা ফিক্সড ডেমোক্রেটিক সাইকেল চলুক? একটা ফিক্সড ডেমোক্রেটিক সাইকেল মানে নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে, এবং সেই নির্দিষ্ট সময় নির্বাচনের জন্য 324 নম্বর ধারাকে সঠিকভাবে ইলেকশন কমিশন ব্যবহার করবে। তার মানে ফিক্সড ডেমোক্রেসি সাইকেলটাকে ভেঙে দিতে চাইছে, যাতে করে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেবিলিটি, আমি একটু বিরত করছি। অরিত্র আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অরিত্র, যেটা শোনা যাচ্ছে যে অস্থায়ী রাজ্যপালের দায়িত্ব পেতে পারেন RN রবি, খুব সংক্ষেপে তোমার কাছে একটু জানার চেষ্টা করব। আমি একদমই যেটা সূত্রভাবে উঠে আসছে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল CV আনন্দ বোস তার পদত্যাগ করার পরেই যে খবর সামনে আসছে, এবার নতুন রাজ্যপাল পেতে চলেছে পশ্চিমবঙ্গ, যিনি বর্তমানে তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে রয়েছেন RN রবি। তিনি অস্থায়ীভাবে বাংলার রাজ্যপালের দায়িত্ব সামলাতে পারেন। CBI এবং IBর প্রাক্তন অফিসার হচ্ছেন RN রবি, এবং আমরা খুব তাৎপর্যপূর্ণভাবে যদি দেখে থাকি তাহলে এর আগে অর্থাৎ CV আনন্দ বোস ছিলেন প্রাক্তন IAS একজন আধিকারিক, এবং সেই IAS এর পরেই যিনি অস্থায়ীভাবে এই রাজ্যের রাজ্যপালের দায়িত্ব পালন করতে চলেছেন বলে সূত্র মারফত খবর উঠে আসছে। তিনি একজন IPS আধিকারিক। সব মিলিয়ে এখন দেখার বিষয় যে এই তামিলনাড়ুর বর্তমান রাজ্যপাল RN রবি তিনি কবে পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন। অত্যন্ত নাটকীয় ডেভেলপমেন্ট অরিত্র, ধন্যবাদ তোমাকে। অত্যন্ত নাটকীয় ডেভেলপমেন্ট। আমরা আলোচনা করছিলাম যখন SIR নিয়ে, সেই সময় আমরা দেখতে পেলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্রেকিং। পশ্চিমবঙ্গের রাজ্যপাল CV আনন্দ বোস তিনি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন, এবং এই মুহূর্তে তিনি দিল্লিতে, রাজধানী দিল্লিতে এবং রাজধানী দিল্লিতে উড়ে যাওয়ার আগে তিনি ইস্তফা দিয়েছেন। নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে যা রাজনৈতিক চর্চা চলছে, যে টাইমিংয়ে তিনি ইস্তফা দিলেন, এই সমস্ত কিছু নতুন রাজনৈতিক চর্চা, জল্পনা এবং বিতর্কের রসদ জোগানোর জন্য যথেষ্ট। আপাতত বাংলা বলছি এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।